যে সেতু পুরো বাংলাদেশের জন্য আশীর্বাদ, সেই সেতুই কি একটি জনপদের মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে? যদুনাথ রায়ের জমিদার বাড়ির শুট শেষ করে আমাদের এবারের গন্তব্য ছিল মাওয়াঘাট। উদ্দেশ্য একটাই, পদ্মার পাড়ে বসে গরম ভাতের সাথে ভাজা ইলিশ খাওয়া। কিন্তু ঘাটে পৌঁছেই জানলাম ইলিশ ধরা এখন বন্ধ। আমাদের ইলিশ খাওয়ার পরিকল্পনা ভেস্তে গেল। কিন্তু ঠিক তখনই একটি নতুন গল্পের সন্ধান পেলাম। উপরে পদ্মা সেতুর বুক চিরে ছুটে যাচ্ছে উন্নয়নের চাকা, আর ঠিক তার নিচে মাওয়াঘাটে থমকে গেছে হাজার মানুষের জীবন ও জীবিকা। এক সময়ের 24 ঘন্টা কর্মচঞ্চল এই ঘাট এখন একটি নীরব নগরী। এখানকার ব্যবসায়ীদের দাবি, সেতু চালু হওয়ার পর তাদের আয় কমেছে 70%-ও বেশি। পদ্মা সেতু নিঃসন্দেহে আমাদের জাতীয় অহংকার, কিন্তু এই অহংকারের ছায়ায় চাপা পড়া মানুষগুলোর গল্প অনেকেই জানেন না। চলুন আজ সেই না বলা গল্পটাই শোনা যাক। আসসালামু আলাইকুম। মাওয়াঘাটের শিমুলিয়া ফেরিঘাট থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে, অভিযান বিডির পক্ষ থেকে। আমরা মাওয়াঘাটের এই অবস্থাটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। একসময় এখানে ফেরিঘাট ছিল, কিন্তু কোনো ফেরি নেই এখন। ফেরির অবস্থান ওই জায়গায় পড়ে আছে। কয়েক বছর আগেও এই মাওয়াঘাটের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ফেরি পারাপারের জন্য গাড়ির দীর্ঘ সারি, হাজারো যাত্রীর কোলাহল আর হকারদের হাঁক ডাকে 3 রাত জেগে থাকত পুরো এলাকা। লঞ্চ, ফেরি আর স্পিডবোটকে ঘিরে হাজার হাজার মানুষের জীবিকা চলত। একসময় কি জমজমাটটাই না ছিল এই মাওয়াঘাট। এখানকার পুরনো ব্যবসায়ীরা স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, আগে তাদের দম ফেলার ফুসরত ছিল না। আসসালামু আলাইকুম ভাই, বেচাকেনা কেমন এখন? টুকটাক। দিনরাত খদ্দেরে ভরা থাকত দোকান। ফেরির যাত্রী, ড্রাইভার, হেল্পারদের আনাগোনায় মুখরিত থাকত পুরো ঘাট। ইলিশ ভাজার ঘ্রাণে মৌমৌ করত পুরো মাওয়াঘাট। সেই সময়টাই ছিল তাদের জীবন। কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পর সেই কর্মচঞ্চল জীবনে নেমে এসেছে এক স্থিরতা। ঘাটে পৌঁছে আমরা ইলিশ না পাওয়ার হতাশা মুহূর্তের মধ্যেই ভুলে গেলাম চারপাশেরই নিস্তব্ধতা দেখে। ইলিশ যখন পেলামই না, তখন এখানকার বিখ্যাত আল্লারদান হোটেলে ঢুকলাম কোরাল মাছের ফ্রাই খেতে। আমরা তাদের রান্নার পুরো প্রক্রিয়া ভিডিওতে ধারণ করি। তাই না? ওই সময় অনেক বেচা কিনেছিল। কথা বলি হোটেলের একজন কর্মচারীর সাথে। তিনি জানান, পদ্মা সেতু হওয়ার আগে বেচাকেনার অবস্থা ছিল খুবই ভালো, কিন্তু সেতু হওয়ার পর বেচাকেনা প্রায় 70% কমে গেছে। এখন তো ইলিশ ধরা বন্ধ, তাই বেচাকেনা একেবারে নেই বললেই চলে। তার মতে মাওয়াঘাটের এখনকার আয় শুধুমাত্র পর্যটক কেন্দ্রিক। এই সেই পদ্মা নদী, সারি সারি ট্রলার পর্যটকদের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখানকার পর্যটকদের সংখ্যা হাতে গোনা। ঘাটের একপাশে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে পুরনো ফেরি, যেন ফেলে আসা সময়ের সাক্ষী।
ঘাটের এই অবস্থা দেখতে দেখতেই কথা হয় এখানকার চান মিয়া নামের একজন মাঝির সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ হোসেন চান মিয়া। আচ্ছা, আমাদের ট্রলার চালাই আমরা। ট্রলার চালান। আগে তো এক ঘাটে সময়- একটা সালে অনেক মানে জমজমা আসলো, এখন সেটা নাই। আমাদের প্রত্যাশিত হওয়ার পর থেকে আমাদের অনেক লস হয়ে গেছে। লস হয়ে গেছে। এছাড়া আমরা দিনে আনতে পান্তা ফুরাই, একদম একদম। ঠিক আছে। এখন বর্তমানে লোকজন নাই, এখন বর্তমানে কি যা একটু পাইতাম সেটা এখন পদ্মা ব্রিজের জন্য আমার ইলিশ ধরা নিষেধ, একদম। এটার জন্য লোকজন আসে না। এই হলো আমাদের পরিস্থিতি আর কি। মাঝির মুখের এই হাসির পেছনে লুকিয়ে আছে হাজারো রহস্য। হয়তো তার স্বপ্ন ছিল তার সন্তানদেরকে অনেক বড় করে তোলা, তার মতো এমন কষ্টের জীবন না দেওয়া। কিন্তু বর্তমানে তার আয়ের যে অবস্থা, তাতে করে তার এই স্বপ্ন হয়তোবা স্বপ্নই রয়ে যাবে। চান মিয়া কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের এখন নুন আনতে পান্তা ফোড়ায়। একসময় দুই পাড়ের যাত্রী পারাপার করতাম, আর এখন অপেক্ষা করতে হয় পর্যটকদের জন্য। মুখে এক চিলতে হাসি নিয়ে চান মিয়া মাছি বলে, তবুও পদ্মা সেতু আমাদের গর্ব, পদ্মা সেতু আমাদের অহংকার। ভাই বন্ধু রনি ভাইকে তার অনুভূতি জিজ্ঞেস করতে চাইলে, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ, আমার ব্যক্তিগত অভিমত, আমার মনে হয় খারাপের চাইতে বেশি ভালো হয়েছে। কারণ একটা দেশ উন্নতির পিছনে তার যোগাযোগ ব্যবস্থা বহন করে। তো আমার মনে হয় যে দেশের যোগাযোগ ভালো না, সে দেশ কখনো উন্নতি হতে পারবে না। তা আমার মনে হয় এটা ভালো হয়েছে আমাদের জন্য। আর যুগের পরিবর্তনে প্রতিটি জিনিসের পরিবর্তন আছে, পৃথিবীর প্রতিটা প্রক্রিয়ায় পরিবর্তন আছে, এটাও একটা পরিবর্তন। আগামী হয়তো আরো অনেক কিছু পরিবর্তন হবে। চান মিয়াকে যখন জিজ্ঞেস করা হয় তার সন্তানেরা এই পেশায় আসবে কিনা, তিনি দৃঢ়ভাবে না করে দেন। তিনি চান না তার সন্তানদের জীবনও পয়টা হাতে এই নদীতে ভেসে যাক। তার মতে এই পেশার আর কোনো ভবিষ্যৎ নেই। এখানকার অনেকেই এখন এই সংকটের সাথে মানিয়ে নিয়ে পর্যটন কেন্দ্রিক নতুন ব্যবসার দিকে ঝুঁকেছেন, কিন্তু সেই পরিবর্তন এখনও অনেক ধীর। এই কঠিন সংগ্রামের মাঝেও মানুষ আগামীর স্বপ্ন দেখে। আল্লারদান হোটেলের সেই কর্মচারী যেমনটা বলেছিলেন, সরকারি বা বেসরকারি উদ্যোগে মাওয়া ঘাটকে যদি একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তাহলে হয়তো আবারও ব্যবসা জমে উঠবে, আবারও ফুটে উঠবে সেই আগের জমজমার দিন। কিন্তু সেই সুদিন কবে আসবে তা কেউ জানে না। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমি বলছি, আবার জমজমাট হোক এই মাওয়া ঘাট, অন্তত পর্যটন হোক, অনেকগুলো হোটেল হোক, ট্রলার, স্পিডবোট, হ্যাঁ, মানুষ বেশি বেশি আসুক, যাতে মাওয়া ঘাটের সেই প্রাণ আবার ফিরে আসে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অভিযান বিডির পক্ষ থেকে আবারও ধন্যবাদ। অভিযান, অজানা দিগন্তের সন্ধানে।